আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকের ক্লাসে আমরা ঢাকা ইউনিভার্সিটির কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের 2025 সালের ভর্তি পরীক্ষায় ইংলিশ যে কুয়েশনটা ছিল এই কুয়েশনটা নিয়ে অ্যানালাইসিস করব। তোমরা যারা এই বছর ঢাকা ইউনিভার্সিটিতে ভর্তি পরীক্ষা দিবে বা ঢাকা ইউনিভার্সিটির জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো অ্যানালাইসিস করা খুবই গুরুত্বপূর্ণ। কারণ তোমরা যদি প্রিভিয়াস ইয়ারের কুয়েশনগুলো অ্যানালাইসিস করো তাহলে তোমরা জানতে পারবে যে ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টের জন্য তোমাদের কোন কোন টপিকগুলো পড়তে হবে এবং কোন কোন টপিকগুলোকে তোমাদের বাদ দিতে হবে। কারণ ইংলিশ, বাংলা, সাধারণ জ্ঞান, এই প্রত্যেকটা সাবজেক্টে অনেক অনেক অধ্যায়, অনেক অনেক টপিক আছে। এখন অ্যাডমিশনে কিন্তু সব টপিক থেকে প্রশ্ন আসে না। সো যখন তুমি প্রিভিয়াস ইয়ারের কুয়েশনগুলো অ্যানালাইসিস করবে, এর মাধ্যমে তুমি জানতে পারবে যে কোন কোন টপিকগুলো থেকে প্রায় প্রত্যেক বছর কুয়েশন আসে এবং কোন কোনগুলো টপিকগুলো তোমাকে জোর দিয়ে পড়তে হবে এবং কোন কোনগুলো টপিকগুলো থেকে কুয়েশন আসে না এবং কোন কোন টপিকগুলো তোমাকে বাদ দিতে হবে বা পড়তে হবে না। তাহলে চলো আজকে আমরা 2025 সালে যে ভর্তি পরীক্ষা হয়েছে কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান অনুষদের, সেই প্রশ্নের ইংলিশ অংশের যে প্রশ্নগুলো ছিল সেই প্রশ্নগুলো নিয়ে আমরা আজকে অ্যানালাইসিস করব এবং দেখব যে এগুলোর সঠিক উত্তর কী এবং গ্রামারের কোন কোন অংশ থেকে প্রশ্নগুলো এসেছে। তাহলে চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন, many people fake news on social media, which by checking carefully the source of information. এই যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে। তাহলে রাইট ফর্ম অফ ভার্বস গুরুত্বপূর্ণ টপিক। খেয়াল করো যে অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ায়, মানে সোশ্যাল মিডিয়া যেমন ফেসবুক, তারপরে ইনস্টাগ্রাম, আরও যে যে সোশ্যাল মিডিয়াগুলো আছে, তাহলে মানুষ কী করে সোশ্যাল মিডিয়াতে অনেক ধরনের ভুয়া খবর ছড়িয়ে দেয় যা তথ্যের উৎস ভালোভাবে পরীক্ষা করে চিহ্নিত করা যায়। তাহলে মানুষ কী করে যে ভুয়া তথ্য বা খবরগুলো সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়, এই খবরগুলো কি করা যায়, তথ্যের উৎসের মাধ্যমে পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে কি করা যায়, পরীক্ষা চিহ্নিত করা যায়। তাহলে খেয়াল করো অপশন এ স্প্রেড, আইডেন্টিফাই, অপশন বি আর স্প্রেডিং, আইডেন্টিফাইড, অপশন সি হচ্ছে স্প্রেড, ক্যান বি আইডেন্টিফাইড, অপশন ডি আর স্প্রেড ইজ বিং। তাহলে এখানে সঠিক উত্তর হবে অপশন সি, ক্যান বি আইডেন্টিফাইড। এখন কেন হলো, কীভাবে হলো, চলো দেখে নিই। মেনি পিপল, এটা হলো সাবজেক্ট। এখানে অর্থটা কী হচ্ছে যে অনেক মানুষ সোশ্যাল মিডিয়ায় ভুয়া খবর ছড়ায় বা ছড়িয়ে দেয়। তাহলে এই যে মেনি পিপল, এটা হচ্ছে সাবজেক্ট। এই মেনি পিপল নিজেরাই কী করে খবর ছড়িয়ে দেয়, তাহলে খবর ছড়িয়ে দেওয়া মানে হচ্ছে স্প্রেড। এই কারণে এইখানে মেনি পিপল স্প্রেড ফেক নিউজ, তার মানে সঠিক উত্তর হবে এইখানে স্প্রেড। এবং হুইচ, যেইগুলো, এখানে হুইচ দ্বারা বোঝাচ্ছে হচ্ছে ফেক নিউজগুলো, যে ফেক নিউজগুলো ছড়ায় দেওয়া হয় এগুলো। তাহলে হুইচ বাই চেকিং কেয়ারফুলি দ্য সোর্স অফ ইনফরমেশন। তাহলে এই যে মানে ফেক নিউজগুলো, এগুলোকে কি করা যায়, ক্যান বি আইডেন্টিফাইড, আইডেন্টিফাই করা যায় ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে, মানে উৎস বা সোর্স ভালোভাবে পরীক্ষা নিরীক্ষা করে এগুলোকে আইডেন্টিফাই করা যায়। তাহলে এইখানে খেয়াল করো যে এখানে ক্যান বি আইডেন্টিফাইড হবে সঠিক উত্তর। এখন প্রশ্ন আসতে পারে যে স্প্রেড এবং ক্যান বি আইডেন্টিফাইড এটাই কেন হবে, বাকিগুলো কেন হবে না। এখানে খেয়াল করো যে এখানে স্প্রেড এটা তো ঠিক আছে, কিন্তু আইডেন্টিফাই এটা ঠিক নাই। কারণ আইডেন্টিফাই, এখানে হুইচ আইডেন্টিফাই মানে হচ্ছে এই নিউজগুলো যদি দেওয়া হয় যে এখানে আইডেন্টিফাই, তাহলে এটা বোঝাবে যে নিউজগুলো নিজেই আইডেন্টিফাই করে, কিন্তু নিউজ তো নিজে আইডেন্টিফাই করতে পারে না, তার মানে এটা পেসিভ দরকার। তাহলে অপশন এতে পেসিভ নেই, অপশন বিতে আইডেন্টিফাইড পাস্টে আছে কিন্তু পেসিভ ফর্মে নেই, অপশন সিতে কেবল ক্যান বি পেসিভ আছে। কারণ মডাল ভার্ব প্লাস বি, মানে মডাল প্লাস বি প্লাস ভার্বের বি থ্রি মিলে হয় পেসিভ ভয়েস, তাই এটা হবে। এখানে ডিতে ইজ বিং, এটা কিন্তু কন্টিনিউয়াস পেসিভ,
আবার এখানে বিং এর পরে কিন্তু ভার্বের V3 নেই, তাই এটা হবে না। তাহলে খেয়াল করো যে এই যে প্রথম প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বস থেকে, তার মানে রাইট ফর্ম অফ ভার্ব টপিকটা পড়তে হবে। দ্বিতীয় প্রশ্ন, সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ। এখানে বলা হয়েছে যে কিছু গুরুতর রোগ প্রাথমিক পর্যায়ে ধরা পড়লে সফলভাবে চিকিৎসা করা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইফ। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে হচ্ছে কনজাংশন এবং লিঙ্কার্স টপিক থেকে। কারণ এখানে খেয়াল করো যে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, এটা একটা সেন্টেন্স, এবং ডিটেক্টেড এখান থেকে এইটুকু একটা সেন্টেন্স, মাঝখানে অবশ্যই আমাদের একটা কী বসাতে হবে, কনজাংশন বা লিঙ্কার্স বসাতে হবে। এখন এখানে খেয়াল করো যে কিছু গুরুতর রোগ বা অসুখ প্রাথমিক পর্যায়ে কি করা যায়, চিকিৎসা করা যায় যদি এটাকে ডিটেক্ট বা ধরা যায়। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইফ। কারণ এখানে অর্থটা এরকম যে কিছু গুরুতর অসুখ বা রোগ প্রাথমিক পর্যায়ে কি করা যায়, সফলভাবে চিকিৎসা করা যায় যদি কিনা কি করা যায়, এটাকে ডিটেক্ট করা যায়, যদি এটাকে প্রাথমিক পর্যায়ে ডিটেক্ট করা যায়। তাহলে এখানে যে যদি অর্থে এখানে সঠিক উত্তর হবে ইফ। এখানে খেয়াল করো যে এখানে কিন্তু ইফ এর পরে কোনো সাবজেক্ট এবং ভার্ব নেই। মনে রাখবা যে ইফ, আনটিল, আনলেস, দো, অলদো এদের পরে সাবজেক্ট এবং ভার্ব এগুলোকে উজ্জ্বল রাখা যায়, এটাকে বলা হয় ইলিপসিস। তাহলে যদি অর্থ মানে বাক্যের অর্থ ক্লিয়ার বা পরিষ্কার থাকে সেক্ষেত্রে ইফের পরে সাবজেক্ট এবং ভার্বকে কী করা যায়, উজ্জ্বল রাখা যায়। এই কারণে এখানে সাবজেক্ট এবং ভার্ব নেই, ইফের পরে সরাসরি ভার্ব V3 দেওয়া হয়েছে। তাহলে এখানে সঠিক উত্তর হবে ইফ, যে সার্টেন সিরিয়াস ডিজিজেস ক্যান বি সাকসেসফুলি ট্রিটেড, যে কিছু গুরুতর রোগ কী করা যায়, খুব সাকসেসফুলভাবে চিকিৎসা করা যায় যদি ডিটেক্টেড ইন ইনিশিয়াল স্টেজ, যে ইফ ডিটেক্টেড ইন অ্যান ইনিশিয়াল স্টেজ, যদি এটাকে প্রাথমিক পর্যায়ে ধরা যায় বা ডিটেক্ট করা যায়। তাহলে এই প্রশ্নটা এসেছে কনজাংশন এবং লিঙ্কার্স থেকে। 3 নম্বর প্রশ্ন, I to call the customer service of my bank all morning but I can't get through. খেয়াল করো অর্থটা কি বলা হচ্ছে, যে আমি সকাল থেকে আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন করার চেষ্টা করছি কিন্তু সংযোগ পাচ্ছি না। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে হচ্ছে টেন্স থেকে। এখানে কি বলা হয়েছে যে একজন সকাল থেকে ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন করার চেষ্টা করতেছে কিন্তু সে সংযোগ পাচ্ছে না। তাহলে খেয়াল করো বিষয়টা হচ্ছে যে পূর্বে থেকে শুরু হয়েছে, মানে সকাল থেকে চেষ্টা করছে, এখনও চেষ্টা করতেছে, সকাল থেকে শুরু করে, যেহেতু বলা হয়েছে যে অল মর্নিং, যে সকাল থেকে এখন পর্যন্ত। তাহলে কোনো একটা কাজ পূর্বে শুরু হয়ে এখনও চলতেছে এরকম বোঝালে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে এখানে খেয়াল করো অপশনে কি কি আছে, অপশনে আছে হ্যাড বিন ট্রাইং, এটা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস, উড বি ট্রাইং, এটা হচ্ছে পাস্ট মডেল কন্টিনিউয়াস, ট্রাইড পাস্ট ইনডিফিনিট, হ্যাভ বিন ট্রাইং, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তার মানে যেহেতু মানে পূর্বে থেকে শুরু হয়ে এখনও চলতেছে এরকম বোঝাচ্ছে, এই কারণে সঠিক উত্তর হবে হ্যাভ বিন ট্রাইং, যে আই হ্যাভ বিন ট্রাইং টু কল দ্য কাস্টমার সার্ভিস অফ মাই ব্যাংক অল মর্নিং বাট আই ক্যান্ট গেট থ্রু, যে আমি সকাল থেকে আমার ব্যাংকের কাস্টমার সার্ভিসে ফোন করার চেষ্টা করতেছি কিন্তু সংযোগ পাচ্ছি না। তাহলে সকাল থেকে পূর্বে থেকে কোনো কিছু শুরু হয়ে মানে অনেকটা সময় ধরে চলতেছে, এখনও চলতেছে এরকম বোঝাতে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এই কারণে সঠিক উত্তর হবে হ্যাভ বিন ট্রাইং। তাহলে এই প্রশ্নটা এসেছে হচ্ছে টেন্স থেকে, তার মানে আমাদের টেন্স অধ্যায়টা ভালো করে পড়তে হবে। 4 নম্বর প্রশ্ন, দ্য সিনোনিম অফ ডেভিয়েট, এখানে বলা হচ্ছে যে ডেভিয়েটের সিনোনিম কি, যে কন্টিনিউয়াস, অপশন বি পারভেইড, অপশন সি ডিগ্রেস, অপশন ডি হচ্ছে অল্টারনেট। এই প্রশ্নটা এসেছে হচ্ছে ভোকাবুলারি থেকে। ভর্তি পরীক্ষার জন্য ভোকাবুলারি টপিকটা খুবই ইম্পর্টেন্ট, কারণ প্রত্যেক বছরই ভর্তি পরীক্ষা ছাড়াও যে কোনো পরীক্ষাতেই হচ্ছে ভোকাবুলারি থেকে প্রশ্ন মাস্ট আসবে। তাহলে এইখানে ডেভিয়েট অর্থ হচ্ছে কোনো কিছু থেকে দূরে সরে যাওয়া বা কোনো কিছু থেকে সরিয়ে নিয়ে যাওয়া, এরকম দূরে সরানো।
এখানে কন্টিনিউয়াস এটার অর্থ হচ্ছে চালিয়ে যাওয়া বা কোনো কিছু চালিয়ে যাওয়া। পারভেট অর্থ হচ্ছে ছড়িয়ে পড়া, সর্বত্র ছড়িয়ে পড়া এরকম। ডিগ্রেস অর্থ হচ্ছে প্রসঙ্গ থেকে সরে যাওয়া বা মূল বিষয় থেকে সরে যাওয়া। অল্টারনেট মানে হচ্ছে বিকল্প কোনো কিছু বা বিকল্প কোনো কিছু খোঁজা। তাহলে এখানে ডেভিয়েট এই শব্দটার অর্থ হচ্ছে যে কোনো নির্দিষ্ট পয়েন্ট বা প্রসঙ্গ থেকে সরে যেয়ে অন্য কোনো বিষয় নিয়ে কথা বলা বা এরকম কিছু। তাহলে ডেভিয়েট এর সিনোনিম হলো ডিগ্রেস, তাই সঠিক উত্তর হবে ডিগ্রেস। তাহলে এই প্রশ্নটা এসেছে ভোকাবুলারি অধ্যায় থেকে। 5 নম্বর প্রশ্ন, many people are increasingly interested in sustainable living which has sparked a ... in eco-friendly products. এখানে বলা হয়েছে যে অনেক মানুষ টেকসই জীবনযাপনে আগ্রহী হচ্ছে যা পরিবেশ বান্ধব পণ্যের চাহিদায় আকস্মিক বৃদ্ধি এনেছে। এখানে খেয়াল করো যে অপশন এ ডিক্লাইন, এটার অর্থ হচ্ছে পতন বা হ্রাস। অপশন বি হচ্ছে ক্যাটাস্ট্রফি, এটার অর্থ হচ্ছে ভয়াবহ বিপর্যয় বা মহাদুর্যোগ। অপশন সি হচ্ছে প্রবল বৃদ্ধি বা আকস্মিকভাবে কোনো কিছু বেড়ে যাওয়া। অপশন ডি হচ্ছে আন্ডারস্ট্যান্ডিং, অর্থ হলো জ্ঞান বা উপলব্ধি। এখানে খেয়াল করো যে সেন্টেন্সে কি বলা হয়েছে, সেন্টেন্সে বলা হয়েছে যে অনেক মানুষ টেকসই জীবনযাপনের জন্য আগ্রহী হচ্ছে যার কারণে পরিবেশ বান্ধব পণ্যের চাহিদা আকস্মিকভাবে বৃদ্ধি পেয়েছে বা বৃদ্ধি এনেছে। তাহলে আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়া বা বেড়ে যাওয়া এমন অর্থ প্রকাশ করে হচ্ছে সার্জ। সার্জ অর্থ হলো আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়া বা প্রবলভাবে বৃদ্ধি পাওয়া। তাহলে এখানে সঠিক উত্তর হবে সার্জ। তাহলে আবারও এই প্রশ্নটা এসেছে ভোকাবুলারি থেকে। তাহলে অলরেডি দেখা গেল যে ভোকাবুলারি থেকে 2টা প্রশ্ন চলে এসেছে। 6 নম্বর প্রশ্ন, আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। যে তার একটা সোনার হৃদয় আছে বা স্বর্ণের হৃদয় আছে। এখানে বলা হয়েছে যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড। এই যে সেন্টেন্সটা এটা কোন লিটারারি ডিভাইসে পড়ে? অপশন এ ম্যাটাফোর, অপশন বি আইরনি, অপশন সি সিমিলি, অপশন ডি হচ্ছে পার্সনিফিকেশন। শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড এটা সঠিক লিটারারি ডিভাইস হলো ম্যাটাফোর। ম্যাটাফোর হচ্ছে একটা লিটারারি ডিভাইস। ম্যাটাফোর কাকে বলা হয়? ম্যাটাফোর মানে হচ্ছে দুইটা অসমজাতীয় বিষয়ের মাঝে তুলনা করা, এবং সেখানে অবশ্যই এজ এবং লাইক থাকবে না। কারণ আমরা জানি যে সিমিলির ভিতরেও হচ্ছে দুইটা অসমজাতীয় বিষয়ের মাঝে তুলনা করা হয়, কিন্তু সেখানে তুলনার ক্ষেত্রে এজ এবং লাইক থাকে, কিন্তু ম্যাটাফোরে লাইক থাকবে না। এখানে খেয়াল করো যে শি হ্যাজ আ হার্ট অফ গোল্ড, এখানে হার্ট বা হৃদয়কে গোল্ডের সাথে তুলনা করা হয়েছে, এইখানে কিন্তু এজ বা লাইক নেই, তাই আ হার্ট অফ গোল্ড এটা হবে ম্যাটাফোর। সিমিলি মানে হচ্ছে এজ এবং লাইক দিয়ে দুইটা অসমজাতীয় বিষয়ের মধ্যে তুলনা করা। পার্সনিফিকেশন বিষয় হচ্ছে কোনো জড় বিষয়বস্তুকে মানুষের কোনো গুণ বা কোয়ালিটি দেওয়া। তাহলে এই যে একটা প্রশ্ন, এই প্রশ্নটা এসেছে হচ্ছে লিটারেচার বা লিটারারি ডিভাইস থেকে। তার মানে আমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য অবশ্যই লিটারেচার বা লিটারারি ডিভাইস এর যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো পড়তে হবে। 7 নম্বর প্রশ্ন হচ্ছে টু হ্যাভ কোল্ড ফিট মিনস। এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে হচ্ছে ইডিয়ম এবং ফ্রেজেস থেকে, ইডিয়ম অ্যান্ড ফ্রেজেস। যে টু হ্যাভ কোল্ড ফিট থাকা এটার অর্থ কী, বা টু হ্যাভ কোল্ড ফিট এই ইডিয়মসটার অর্থ কী? অপশন এতে আছে টু ফিল কোল্ড, যে ঠান্ডা অনুভব করা। টু বিকাম নার্ভাস হয়ে যাওয়া। টু বিকাম বিজি হয়ে যাওয়া। টু ডিসএগ্রি, যে কোনো কিছুতে এগ্রি না করা। তাহলে কোল্ড ফিট এই যে ইডিয়মসটা, এইটার অর্থ হলো টু বিকাম নার্ভাস, বা হচ্ছে নার্ভাস ফিল করা বা অস্বস্তি ফিল করা। তাই সঠিক উত্তর হবে টু বিকাম নার্ভাস, এটা হবে সঠিক উত্তর। আমাদেরকে ভর্তি পরীক্ষার জন্য ইডিয়মস বা অ্যান্ড ফ্রেজেস এই টপিকটা পড়তে হবে। 8 নম্বর প্রশ্ন, দ্য ফায়ার ফাইটার্স ওয়ার্ক ফর 5 hours টু দ্য ব্লেজ। বলা হয়েছে যে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর জন্য 5 ঘন্টা কাজ করেছে। এই প্রশ্নটা এসেছে গ্রুপ ভার্ব থেকে বা ফ্রেজাল ভার্ব থেকে। এখানে অপশন এতে আছে পুট অফ, পুট অন, পুট আউট এবং পুট ইন। তাহলে এখানে বলা হয়েছে যে অগ্নি নির্বাপক কর্মীরা আগুন নেভানোর জন্য 5 ঘন্টা ধরে কাজ করেছে বা পুরো 5 ঘন্টা কাজ করেছে। তাহলে কিসের জন্য? আগুন নেভানোর জন্য। এখন আগুন নেভানো অর্থে ফ্রেজাল ভার্ব হচ্ছে পুট আউট। পুট আউট অর্থ হচ্ছে নেভানো বা আগুন নেভানো এরকম।
তাহলে সঠিক উত্তর হবে পুট আউট। বাকিগুলোতে যে পুট অফ স্থগিত করা, পিছিয়ে নেওয়া, পুট অন পরিধান করা, পুট ইন অর্থ হচ্ছে কোনো কিছুর ভিতরে ঢোকা বা সময় ব্যয় করা এরকম, তাই এগুলো হবে না। তাহলে সঠিক উত্তর হবে পুট আউট। এই প্রশ্নটা এসেছে গ্রুপ ভার্ব থেকে এবং প্রত্যেক বছরই প্রায় দেখা যায় যে গ্রুপ ভার্ব থেকে প্রশ্ন আসে। এই কারণে আমাদেরকে গ্রুপ ভার্বও কিন্তু পড়তে হবে বা গুরুত্ব দিয়ে পড়তে হবে। 9 নম্বর প্রশ্ন, হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার অন দ্য হিট উইথ আ বোতল। এখানে বলা হয়েছে যে বোতল দিয়ে মাথায় আঘাত পাওয়ার পর সে হাসপাতালে গেল। এখানে অপশন আছে যে রিসিভ আ হিট, বি হচ্ছে হিটিং, সি হচ্ছে হিট, ডি হচ্ছে বিং হিট। এখানে সঠিক উত্তর হবে বিং হিট। কেন? কারণ এখানে খেয়াল করো যে অর্থটা কি হচ্ছে যে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল, সে হসপিটালে গিয়েছিল কখন? আফটার অন দ্য হিট অফ এ বোতল, যে বোতল দিয়ে আঘাত খাওয়ার ফলে। এখন বিং হিট মানে হচ্ছে বোতল দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার পর। এখানে আফটার, এই যে আফটার এটা হচ্ছে প্রিপোজিশন, আর আমরা জানি প্রিপোজিশনের পরে কী হয়? ভার্ব প্লাস আইএনজি হয়। এখন এখানে রিসিভ, এখানে ভার্ব প্লাস আইএনজি নেই, তাই এটা হবে না। হিটিং, এখানে ভার্ব প্লাস আইএনজি আছে, আবার হিট এটাও বাদ কারণ এখানে ভার্ব প্লাস আইএনজি নেই। তাহলে বি এবং ডিতে ভার্ব প্লাস আইএনজি আছে। এখন কোনটা হবে? হিটিং কেন হবে না? হিটিং হবে না কারণ হচ্ছে হি ওয়েন্ট টু দ্য হসপিটাল আফটার, যে সে হসপিটালে গিয়েছিল কখন? বোতল দ্বারা আঘাতপ্রাপ্ত হওয়ার ফলে। এখন সে কি ইচ্ছা করে আঘাতপ্রাপ্ত হয়েছে নাকি অনিচ্ছাকৃত? মানে সে তো আর ইচ্ছাকৃত করে নিজেকে আঘাত করে না, বরং আঘাতপ্রাপ্ত হয়েছে, মানে সে অন্য কেউ বা বোতল দ্বারা সে আঘাতপ্রাপ্ত হয়েছে। তার মানে এটাকে পেসিভ করতে হবে, আর পেসিভ করার ক্ষেত্রে বিং প্লাস ভার্বের V3 হয়। এই কারণে হিটিং না হয়ে বিং হিট হবে। তাহলে এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা এসেছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে। রাইট ফর্ম অফ ভার্বের পেসিভ যে ইউজ আছে সেই পেসিভ ইউজ থেকে এসেছে। তার মানে আমাদেরকে রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে। ইতিপূর্বে একটা রাইট ফর্ম অফ ভার্বের প্রশ্ন পাওয়া গেছে, এইখান আরেকটা। তার মানে রাইট ফর্ম অফ ভার্ব থেকে প্রশ্ন আসে, অবশ্যই রাইট ফর্ম অফ ভার্ব পড়তে হবে। 10 নম্বর, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং, যে ভুল স্পেলিং কোনটা? এখানে ভুল স্পেলিং হচ্ছে এক্সপ্লেনেশন, এটা হচ্ছে ভুল, কারণ বাকিগুলো ঠিক আছে। এখানে এই যে PLAI, এই যে আয়ের এরপরে যে একটা আই দেওয়া আছে এটাই হচ্ছে বাড়তি, এই কারণে এটা হচ্ছে ভুল। তার মানে স্পেলিং থেকে প্রশ্ন আসে, অবশ্যই স্পেলিং পড়তে হবে। স্পেলিংয়ের জন্য এসএসসির যে টেক্সট বুক আছে এই টেক্সট বুকটাকে গুরুত্ব দিতে হবে, কারণ প্রিভিয়াস ইয়ার্সগুলোতে দেখা গেছে যে টেক্সট বুক থেকে স্পেলিং এসেছে। 11 নম্বর প্রশ্ন হলো দ্য অ্যান্টোনিম অফ রিগোরাস, যে রিগোরাস এর বিপরীত শব্দ কি? এই যে প্রশ্নটা, এই প্রশ্নটা ভোকাবুলারি থেকে এসেছে। তাহলে রিগোরাস এই শব্দের অর্থ হলো যে কঠোর বা কর্কশ এরকম, নমনীয় নয়। তাহলে অপশন এতে আছে চ্যালেঞ্জিং, এটার অর্থ হচ্ছে কঠিন। ফ্লেক্সিবল, এটার অর্থ হচ্ছে নমনীয়, সহজে মানিয়ে নেওয়া যায় এমন। রিভেনাস অর্থ হচ্ছে প্রবল, ক্ষুধার্ত, অতি লোভী এরকম। ডোমিনেটিং, প্রভাবশালী বা নিয়ন্ত্রণকারী এরকম। তাহলে রিগোরাস এটার অর্থ হচ্ছে নমনীয় নয় এমন কিছু। তাহলে এখানে ফ্লেক্সিবল এই যে শব্দটা এটার অর্থ হচ্ছে নমনীয়, তাহলে সঠিক উত্তর হবে ফ্লেক্সিবল। তাহলে আবার প্রশ্ন চলে আসলো ভোকাবুলারি থেকে। 12 নম্বর প্রশ্ন, ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড হি আ হিরো, যে রানাকে যদি জেলে না নেওয়া হতো তাহলে সে কী হয়ে যেত? সে হিরো হয়ে যেত। এই সেন্টেন্সটা এসেছে কন্ডিশনাল সেন্টেন্স থেকে। ঢাকা ইউনিভার্সিটি সহ প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষাতেই কন্ডিশনাল সেন্টেন্স থেকে প্রশ্ন আসতে দেখা যায়, তাই কন্ডিশনাল টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। এখানে খেয়াল করো যে ইফ রানা হ্যাড নট বিন ইমপ্রিজনড, এখানে কি আছে? ইফ অংশে বা ইফের পরে হ্যাড নট বিন ইমপ্রিজন, পাস্ট পারফেক্ট টেন্স আছে। আর আমরা জানি যে ইফ অংশে পাস্ট পারফেক্ট টেন্স থাকলে পরবর্তী অংশে উড হ্যাভ, কুড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভার্বের V3 হয় থার্ড কন্ডিশনাল নিয়ম অনুসারে। তাহলে এখানে উড হ্যাভ কোথায় আছে? উড হ্যাভ আছে অপশন বিতে, তাই সঠিক উত্তর হবে অপশন বি। বাকিগুলোতে উড হ্যাভ, কুড হ্যাভ এগুলো নেই, তাই এটা হবে না। তাহলে কন্ডিশনাল যে টপিকটা আছে এটাতে আমাদের জোর দিতে হবে। 13 নম্বর প্রশ্ন, দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, শহরের কোলাহলের মাঝেও সে বিশ্রাম নেওয়ার মতো একটি শান্ত পার্ক খুঁজে পেয়েছে।
এখানে হাসল অ্যান্ড বাসলস অফ সিটি মানে হচ্ছে শহরের কোলাহল, এরকম বোঝাচ্ছে। তাহলে খেয়াল করে এখানে অর্থটা কি হচ্ছে যে শহরের কোলাহলের মাঝেও, এখানে মাঝে যে অর্থ দিচ্ছে তার মানে মাঝে অর্থ দেয় এমন একটা শব্দ এখানে বসাতে হবে। এখানে অপশন এ অ্যামিস্ট, এটার অর্থ হচ্ছে মাঝে বা মধ্যে। অলদো এটা প্রিপোজিশন না, এটা কনজাংশন, এটা দুইটা সেন্টেন্সের মাঝে বসে দুইটা সেন্টেন্সে যুক্ত করতে, কিন্তু এটা তো সিম্পল সেন্টেন্স তাই অলদো হবে। সিন্স অর্থ হচ্ছে যখন, এইটা হবে না। নেভারথলেস অর্থ হচ্ছে তবুও বা সত্ত্বেও। তাহলে এখানে যেহেতু মাঝে অর্থ প্রকাশ করতেছে তাই এখানে আমাদের সঠিক উত্তর হবে অ্যামিস্ট। অ্যামিস্ট অর্থ হচ্ছে মাঝে। তাহলে অ্যামিস্ট দ্য হাসলস অ্যান্ড বাসলস অফ দ্য সিটি, যে শহরের কোলাহলের মাঝেও শি হ্যাজ ফাউন্ড আ পিসফুল পার্ক টু টেক রেস্ট, যে শহরের মাঝে সে কী করেছে, বিশ্রাম নেওয়ার মতো একটা শান্ত পরিবেশ খুঁজে পেয়েছে। এই প্রশ্নটা এসেছে হচ্ছে প্রিপোজিশন এর ব্যবহার থেকে, তার মানে প্রিপোজিশন শিখতে হবে আমাদের। 14 নম্বর, মিট মি ডট ডট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার। এই প্রশ্নটা এসেছে, আবারও এই প্রশ্নটা এসেছে প্রিপোজিশনের ব্যবহার থেকে বা প্রিপোজিশনের ইউজ থেকে। খেয়াল করো, 8 ঘন্টার মধ্যে আমাকে মেট্রো স্টেশনে দেখা করো। কোথায় দেখা করবে? মেট্রো স্টেশন। নির্দিষ্ট কোনো জায়গা বা নির্দিষ্ট কোনো ছোট জায়গা বোঝাতে প্রিপোজিশন অ্যাড হয়। তাহলে মিট মি অ্যাট দ্য মেট্রো স্টেশন বাই হাফ অ্যান আওয়ার, এখানে সঠিক উত্তর হবে অ্যাট। তাহলে আরেকটি প্রশ্ন প্রিপোজিশন থেকে এসেছে, 15 নম্বর, ডট ডট আই এম মাইনর আই ক্যান নট ড্রাইভ অ্যাট। এই যে প্রশ্নটা, এই প্রশ্ন এসেছে কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স থেকে। এখানে বলা হয়েছে যে যেহেতু আমি নাবালক তাই এখনও গাড়ি চালাতে পারি না। তাহলে যেহেতু বা কারণ বোঝাতে কনজাংশন হিসেবে ইউজ হয় হচ্ছে সিন্স, তাই এখানে সঠিক উত্তর হবে সিন্স। সিন্স আই অ্যাম মাইনর, যেহেতু আমি ছোট, আই ক্যান নট ড্রাইভ ইট, আমি গাড়ি চালাতে পারি না। বাকি অপশনগুলোতে যে বিং, এটা লিঙ্কার্স নয়, কিন্তু এখানে দুইটা সেন্টেন্সকে যুক্ত করার জন্য লিঙ্কার্স প্রয়োজন, তাই এটা হবে না। ডিউ, এটা হচ্ছে প্রিপোজিশন, এটা হবে না কারণ দুইটা বাক্যকে যুক্ত করতে প্রিপোজিশন বসে না। ইভিডেন্টলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব, কিন্তু এখানে একটা কনজাংশন বা লিঙ্কার্স দরকার, তাই এটা হবে না। দেখা গেল যে ঢাকা ইউনিভার্সিটির কলা, আইন এবং সামাজিক বিজ্ঞান যে অনুষদ আছে এখানে বা প্রিভিয়াস ইয়ার যে প্রশ্ন আসে, এখানে রাইট ফর্ম অফ ভার্বস, কনজাংশন অ্যান্ড লিঙ্কার্স, টেন্স, ভোকাবুলারি এবং লিটারেচার থেকে প্রশ্ন এসেছে, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ, গ্রুপ ভার্ব, রাইট ফর্ম অফ ভার্বস, স্পেলিং, ভোকাবুলারি এবং কন্ডিশনাল যে সেন্টেন্স আছে, এই টপিকগুলো থেকে প্রশ্ন এসেছে। তাহলে যারা তোমরা পরীক্ষা দিবে তাদেরকে অবশ্যই এই টপিকগুলো গুরুত্ব দিয়ে পড়তে হবে। এখন এটা তো কেবলমাত্র একটা বছরের প্রশ্ন সমাধান করা হলো। তোমাদের যেটা করতে হবে যে প্রিভিয়াস ইয়ারের যে প্রশ্ন ব্যাংকগুলো আছে সেই প্রশ্ন ব্যাংক থেকে প্রিভিয়াস ইয়ারের যতগুলো প্রশ্ন আসে সেই প্রত্যেকগুলো প্রশ্নই কী করতে হবে, সলভ করতে হবে। সলভ করে বা অ্যানালাইসিস করে এভাবে টপিকগুলো লিখে রাখতে হবে এবং যেই টপিক পাওয়া যাবে সেই টপিক থেকে হচ্ছে প্রিপারেশন নিতে হবে। আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমাদের একটু হলেও হেল্প হয়েছে এই বিষয়গুলো আইডেন্টিফাই করতে। এরকম আরও ক্লাস পেতে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। নেক্সটে দেখা হবে নতুন কোনো গ্রামারের টপিক নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।